আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক, মুখ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমরা মনের ভাব যেমন প্রকাশ করি মুখ দিয়ে, তেমনি সাথে সাথে খাদ্য গ্রহণের যে বিষয়টা সেটি কিন্তু মুখের মাধ্যমে হয়ে থাকে। তো এছাড়াও গুরুত্বপূর্ণ কাজ কিন্তু মুখ করে থাকে আসলে। দর্শক বুঝতেই পারছেন, আজকে আমরা মুখের রোগ নিয়ে কথা বলবো। মুখের অসুখ আজকে আমাদের বিষয়, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার। ডাক্তার আসাফুজ্জোহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা নেক্সাস টিভির পর্দায় আছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমরা আলোচনা করব, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, আপনাদের মুখের যে কোনো সমস্যা আপনি প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ যিনি আছেন তিনি চেষ্টা করবেন প্রশ্নের উত্তর দেবার। এছাড়া ফেসবুক মাধ্যমে কিন্তু আমাদের অনুষ্ঠানটি লাইভ যাচ্ছে, চাইলে সেখানে আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলোর জবাব দেবার। আমরা আলোচনাটা শুরু করি। ডক্টর আসাফুজ্জোহা, সাধারণত কোন সমস্যাগুলো বেশি পেয়ে থাকেন আপনারা মুখের মধ্যে আসলে নানা ধরনের রোগই হয়। আচ্ছা, কিন্তু খুব বেশি যে রোগগুলির কথা আপনি জানতে চাচ্ছিলেন, সেটি প্রথমেই বলা যায় দাঁতে গর্ত বা ডেন্টাল ক্যারিজ। সেখান থেকে আস্তে আস্তে দাঁতের ব্যথা হয় বা পালপাইটিস হয়, দাঁতের মধ্যকার সমস্যা এইগুলি। এটার বাইরে হচ্ছে দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার বা দাঁতের যে ধারক কলা, যেমন মাড়ি এবং চোয়ালের হাড়। এখানে মাড়িতে জিঞ্জিভাইটিস বা মাড়ির রোগ হতে পারে, সেটা আস্তে আস্তে পেরিওডন্টাইটিস বা চোয়ালের হাড়ের রোগ হতে পারে। এছাড়া যেটা কমন হয় সেটা হচ্ছে মুখে ক্ষত, নানা ধরনের ছোট বড়, কোনোটায় ব্যথা আছে ব্যথা নাই, এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষত। এই তিনটি জিনিস আসলে মুখের মধ্যে খুব বেশি পরিমাণে আমাদের এখানে আসে। এছাড়াও ডেন্টাল শব্দের মধ্যে অনেক কিছুই রয়েছে, যেমন মুখের যেই স্বাভাবিক লালার ফ্লো, সেই লালা স্যালাইভারি গ্ল্যান্ড, যে লালা তৈরি হয়, সেখানে আমরা হা করি একমাত্র জয়েন্ট বলি, আমরা টিএম জয়েন্ট বলি, এখানে একটা জয়েন্ট আছে। এই সব কিছুই কিন্তু এই ডেন্টাল চিকিৎসার মধ্যেই অন্তর্ভুক্ত মধ্যে পড়ছে আসলে। তো কমন যে আপনি যে বলেন, প্রথমে দাঁতের সমস্যাটা নিয়ে আসি আমরা। আসলে মানে দাঁতের সমস্যা হয়নি আসলে জীবনে, জীবদ্দশায় একবার দুবার, এরকম বোধহয় মানুষ খুঁজে পাওয়া কঠিন। তো ক্যারিজের কথাটাই আমরা বেশি দেখি আসলে, মানে আপনারা বলেন যেটা। তো এটার কারণ কি? ডেন্টাল ক্যারিজ খুব কমন একটা রোগ, আপনি যেমন বলছিলেন। শুধু আমাদের দেশে না, সারা বিশ্বের দিকে তাকালেও কিন্তু এই রোগটি খুবই একটি কমন রোগ। মানে এই ডেন্টাল ক্যারিজ বা গর্তের রোগে ভোগে না এমন লোক সংখ্যা খুবই কম। তো ডেন্টাল ক্যারিজ তৈরির পিছনে খুব সিম্পল কিছু বিষয় দায়ী। যেমন আমরা যদি প্রপার দাঁত ব্রাশ না করি, তাহলে আমাদের লালা থেকে আগত বিশেষ কিছু উপাদান দাঁতের পৃষ্ঠে জমতে থাকে, বিশেষ করে লুকায়িত পৃষ্ঠে, যেমন পিছনে মাড়ির দাঁতের উপরে ভাঁজগুলির মধ্যে, দুই দাঁতের মধ্যবর্তী স্থানে কিছু জিনিস ওখানে জমে থাকে। ওর মধ্যে আমাদের গৃহীত খাদ্যকণা যদি লাগতে শুরু করে, তাহলে একটা ধরনের প্রথমে একটু অস্বচ্ছ পদার্থ তৈরি করে, ডেন্টাল প্লাগ বলি। খুব সহজেই এর মধ্যে মুখের মধ্যে সুপ্ত অবস্থায় রয়ে যাওয়া অসংখ্য ব্যাকটেরিয়া গোত্র জীবাণু ওখানে বাসা বাঁধে এবং মিলেমিশেই ডেন্টাল প্লাগটি ম্যাচিউর হয়ে যায়। এই ডেন্টাল প্লাগের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলি থাকে, যখন আমরা মিষ্টি জাতীয় খাবার খাই, বিশেষ করে চকলেট, আইসক্রিম, বিভিন্ন কোমল পানীয়, আর্টিফিশিয়াল বাজারজাত জুস বাচ্চারা খায়, ইভেন বাচ্চাদের ছোটো যে আলুর চিপস খায়, এই কার্বোহাইড্রেট খাবারগুলিকে এই লুকায়িত ব্যাকটেরিয়া কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডই মুখের গর্তটি তৈরি করার জন্য প্রধান কারণ। ওই অ্যাসিড দাঁতের লেয়ার ক্ষয় করে ফেলে, গর্ত শুরু হয়, এবং সেটা আস্তে আস্তে একবার শুরু হয়ে গেলে কোনোভাবে অটোমেটিকভাবে থামবে না চিকিৎসা না করা পর্যন্ত। এটা বাড়তেই থাকবে এবং দাঁতের ভিতরে ঢুকতে থাকবে গর্তটি। মানে একবার যদি এটা শুরু হয়, তাহলে থামানোর মানে চিকিৎসা না করলে আপনার কোনোভাবেই থামা সম্ভব না। আচ্ছা, মানে তাহলে একবার হয়ে গেলে খুব কঠিন আসলে সেই জায়গাটা। তাহলে মানে আপনি যেমনটা বলছিলেন যে ব্যাকটেরিয়াকে ওখানে আসলে মানে স্থায়ীভাবে বসবাস করতে দেওয়া যাবে না নাকি, মানে ওই ক্ষতগুলোতে। এক্স্যাক্টলি, এটাই হলো বড় মানে জরুরি আসলে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে এখানেই একটু বলে নেই যে তাহলে দাঁত যে আমরা মুখ যে পরিষ্কার করব আসলে, তো সেটা কেমন হওয়া উচিত? যেটাই বললাম যে 24 ঘন্টার মধ্যে খেয়াল করতে হবে যাতে করে এই ব্যাকটেরিয়া বা খাবার দাঁতের পৃষ্ঠে আটকে না থাকে। সেই জন্য সকালে নাস্তার পর, দুপুরে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দুবেলা 2 মিনিট করে এনাফ, 2 মিনিট করে। তো আমরা তো আসলে ব্রেকফাস্ট করার আগে ব্রাশ করি। হ্যাঁ, এটা আমরা কিন্তু ছোটবেলায় করতাম বা আমাদের নানা দাদিকে দেখে আসছি। এখনো করেন মানুষ, আসলে এখনো অনেকেই করে। তাহলে এটা কি মাধ্যমে এখন একটু কমছে, বাট এখনো অনেক বড় অংশ মানুষই শুধু সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশ করে ফেলে। আমাদের তো এটাই অভ্যাস আসলে। যারা রাত্রে ব্রাশ করে না, তারা সকালে
সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মুখের মধ্যে এক ধরনের গন্ধ, আঠালো কিছু ফিল করে। জি। সে কারণেই মনে হয় তাড়াতাড়ি ব্রাশটা করে নেই। বাট বৈজ্ঞানিকভাবে একদম ইফেক্টিভ সময় হচ্ছে নাস্তার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। যদি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশটি করে নেয়, সকালে কিন্তু এই বাজে ফিলিংসটা আসে না। তখন ব্রাশটি না করলেও সে নাস্তা গ্রহণ করার পর ব্রাশ যদি করে, তাহলে তখন থেকে এই দুপুরে খাবার পর্যন্ত কিন্তু মুখটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা। আবার রাত্রের বিষয়ে খুব বেশি জরুরিভাবে বলা হচ্ছে, রাত্রে যদি আমরা ঘুমিয়ে যাই তখন কিন্তু আমাদের জিভ, ঠোঁট কথা বলা কিন্তু নড়ে না, যার ফলে ওই সময় কিন্তু ব্যাকটেরিয়া বেশি কাজ করে। এই ক্যারিজ বলেন, মাড়ি রোগ বলেন, এই সবগুলিকে প্রতিরোধ করার মানে জন্য একটা দীর্ঘ সময় ওর সুযোগ পায় আসলে, কারণ মুখে তো তখন এনভায়রনমেন্ট পাই। পায়, সে কারণে ওই সময় গ্রোটা আরো বেশি করতে পারে সেই তারা। জন্য রাত্রে ব্রাশ করাটা খুব বেশি জরুরি। আচ্ছা, মানে যেটা হয়তো আমরা আসলে মানে করতে করা চাই না হয় বা করি না বা করা হয় না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি দর্শকদেরও আসলে বলতে চাই যে তাহলে সকালে যখন আমরা নাস্তা করছি, করার পরে আসলে ব্রাশটি করা উচিত। তার আগে হয়তো আপনি মুখ পরিষ্কার করে নিলেন, হয়তো কুলি করে নিতে পারেন, হ্যাঁ, নিয়ে আপনি আপনার ব্রেকফাস্টটা নিলেন, করতেই আসলে পারে। করার পরে তারপরে ব্রাশটা করা উচিত, এবং রাতে অবশ্যই আরেকবার আপনি করবেন, আসলে সেটা খুব গুরুত্বপূর্ণ। তো ক্যারিজ নিয়ে আমরা থাকি, তাহলে কখন আসবো চিকিৎসকের কাছে? শুরুতেই যেমন আমরা যদি একটু আয়নাতে সপ্তাহে একদিন দাঁতগুলো হা করে দেখি, দেখবো যে দাঁতের এই লুকায়িত জায়গা যেগুলো হয়তো খুব কষ্ট করে দেখতে হয়, একটু কোনো কালো দাগ হচ্ছে কিনা, আচ্ছা, কোনো গর্ত হচ্ছে কিনা, খাবার জমছে কিনা, আচ্ছা, দাঁত ঠান্ডা পানি খেলে শিরশির করছে কিনা, এই জাতীয় জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। যখনই এই ধরনের কোনো বিষয় হবে, দেরি করা যাবে না, চিকিৎসকের পরামর্শ জানতে হবে যে গর্ত শুরু হলো কিনা। মানে একদম শুরুতেই তাহলে দেখে নেওয়া, আসলে দাঁতগুলো একটু নিয়মিত পরীক্ষা করা উচিত আমাদের আসলে। আরেকটা জিনিস, ব্যথাটা কখন হয় আসলে? দাঁতের ব্যথা কিন্তু শুরুতে হয় না, মানে গর্ত যখন শুরু হয় তখন হয় না। আচ্ছা। আল্লাহ আমাদের দাঁতকে এমনভাবে তৈরি করেছে যে একদম গর্ত হলেই ব্যথা শুরু হবে এমনটি নয়। আচ্ছা। অনেক সময় নেই গর্ত থেকে ব্যথা হওয়া পর্যন্ত, মাঝখানে কিন্তু লম্বা পিরিয়ড থাকে। বাট অবহেলার কারণেই আসলে আমরা সঠিক সময় চিকিৎসকের কাছে যাই না। আমরা একটি দাঁতকে যদি লম্বাভাবে কেটে ফেলি, জি, তাহলে তাতে 3টি লেয়ার আমরা দেখতে পারবো। আচ্ছা। একদম বাইরেটি যেটা দেখা যায় সাদা রঙের, সেটিকে আমরা এনামেল বলি। আচ্ছা, এরপরে থাকে ডেন্টিন, পরের স্তরটি, এবং সর্বভিতরে থাকে পাল্প বা মজ্জা। দাঁতের গর্ত যতক্ষণ পর্যন্ত প্রথম 2টি লেয়ারের মধ্যেই থাকে, তখন খুব বেশি ব্যথা করে না। আচ্ছা। একদম প্রথম লেয়ার তেমন ব্যথা করেই না। সেকেন্ড লেয়ার ডেন্টিন যেটা বলছি, এই লেয়ারের গর্ত পৌঁছে গেলে তখন দাঁত শিরশির করা শুরু করে, অনেক ঠান্ডা পানি খাওয়া যায় না, মিষ্টি খাওয়া যায় না, শিরশির করে দাঁত। এবং আস্তে আস্তে সেখান থেকেও কিন্তু মজ্জায় যখন চলে আসে 3rd লেয়ারে, তখন আসলে সিভিয়ার ব্যথা শুরু হয়ে যায়, আচ্ছা, অনেক ব্যথা। আর ব্যথা হলেই আসলে আমরা বলতে চিকিৎসকের কাছে, তখন মনে হয় যে ঠিক আছে যাই আমরা চিকিৎসকের কাছে। তো সাধারণত কি করা হয় এগুলোর ক্ষেত্রে, ক্যারিজের ক্ষেত্রে আপনারা কি করেন? হ্যাঁ, আমরা কিন্তু দেখেন একটা প্রচলিত ধারণা আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের মধ্যেই আছে, দাঁতের চিকিৎসা অনেক এক্সপেন্সিভ, গেলেই মনে হয় অনেক টাকা গুনতে হবে এখানে গেলে। কিন্তু এটা আমরা স্পষ্ট বলি যে এই টাকা বাড়ছে কিন্তু আমাদের অবহেলার কারণে। আচ্ছা। শুরুতে গর্তটা যদি যখন আমরা অনুভব করছি যে খাবার জমছে বা শিরশির করছে বা দেখছি একটু গর্ত হয়ে আছে, তখনই যে চিকিৎসকের কাছে চলে আসি, খুব সিম্পল চিকিৎসা, জাস্ট একটা ফিলিং করিয়ে নিলেই। এবং এটা বাংলাদেশের প্রায় সব মানুষেরই একটি সহনীয় পর্যায়ের চিকিৎসা এটি। সিম্পল, একদিনই হয়ে যায়। ফিলিং করলে কিন্তু দাঁতটি আবার আগের অবস্থায় ফিরে আসে, গর্তটিও বাড়ে না। আচ্ছা, বাট যখন ব্যথা শুরু হয়ে যায় অবহেলার কারণে, দীর্ঘ সময় গর্ত রেখে দেওয়ার কারণে, তখন সেই দাঁতটিকে রক্ষা করার জন্য এন্ডোডন্টিক বা রুট ক্যানেল চিকিৎসা নামে একটি চিকিৎসা করতে হয়। এই চিকিৎসার মাধ্যমে দাঁতের ওই আক্রান্ত ভিতরকার মজ্জাকে ফেলে দিয়ে দাঁতটিকে জীবাণু মুক্ত করে তারপর ফিলিং করতে হয়। আচ্ছা, মানে চিকিৎসা 2টি গর্তের, একটি ফিলিং আর একটি রুট ক্যানেল। আচ্ছা। ফিলিং হচ্ছে যতক্ষণ ব্যথা না করে দাঁতের গর্তটি প্রথম 2টা লেয়ারের মধ্যেই থাকে, তখন ফিলিংয়ে দাঁতটি সুস্থ হয়। আর মজ্জা আক্রান্ত হয়ে গেলে রুট ক্যানেল চিকিৎসা করতে হয়। একটু বাচ্চাদের ক্ষেত্রে আসি আসলে, মানে এই যে ক্যারিজের কথা বলছেন, এটা মানে কোন বয়সে শুরু হয়, এরকম কি আছে যে ছোটদের হতে পারে বা ছোটদের হয় না? বাচ্চাদের আরো বেশি হয়। আচ্ছা। বাচ্চাদের বিভিন্ন ধরনের আমরা নামে আখ্যায়িত করি, অনেক ধরনের ক্যারিজ হয়, নার্সিং বোতল ক্যারিজ, পেন ক্যারিজ। আচ্ছা। এগুলি বাচ্চাদের বেশি হয় এই কারণে, দেখুন বাচ্চারা কিন্তু দাঁত ব্রাশ করতে চায় না। জি। আবার বাচ্চারাও মিষ্টি জাতীয় খাবারের প্রতি দুর্বলতা বেশি, চকলেট বেশি খায় যেগুলি তারা। বেশিক্ষণ মুখে থাকে, চুইং গাম, চকলেট মুখের মধ্যে রেখেই দিচ্ছে। আচ্ছা। এই যে আলুর চিপসের কথা বললাম, বাজারের যদি কোমল পানীয়, এই সবগুলি কিন্তু ডেন্টাল ক্যারিজ তৈরির জন্য মূল দায়ী হিসেবে আমরা আখ্যায়িত করি। তো ওই খাবার যেটা খাচ্ছে, বাচ্চাদের ক্যারিজ তো হয়, এবং খুব কমন বাচ্চাদের ক্যারিজটা, আচ্ছা। খুবই কমন। বাচ্চাদের ক্ষেত্রে কিরকম চিকিৎসাটা কিভাবে আপনারা করেন? বাচ্চাদের আসলে চিকিৎসা
তাদের একটু ভয় পায় বাচ্চারা, সহজে চিকিৎসা করতে চায় না। তবে আমরা এখন অনেক ডেভেলপ করে ফেলেছি আমাদের এই সেক্টরটাকে। জি। এই ছোট বাচ্চাদেরও এখন বিভিন্ন ক্লিনিকে নানাবিধ পদ্ধতি অবলম্বন করে তাদেরকে কিন্তু চিকিৎসাটি দেওয়া হচ্ছে। মানে দাঁতকে একই বড়দের এবং বাচ্চাদের চিকিৎসা একই। গর্ত হয়ে গেলে ফিলিং করতে হবে, আর ব্যথা শুরু হয়ে গেলে বড়দের যেমন আমরা বলছি রুট ক্যানেল চিকিৎসা, এই টাইপের চিকিৎসা বাচ্চাদের দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা বলি পালপেক্টমি, একই টাইপের চিকিৎসাই। বাট যেহেতু বড়দের সিলটা করতে হয় অন্যভাবে, বাচ্চাদের করতে অন্যভাবে, কারণ বাচ্চাদের ওই দাঁতের নিচে কিন্তু আবার স্থায়ী দাঁত আসবে, হ্যাঁ আসবে, হ্যাঁ। সেটা যেন ক্ষতি না হয়, মানে অস্থায়ী দাঁতেও এটা মানে অস্থায়ী হয়। চিকিৎসা করে নিতে হবে। আচ্ছা। কারণ অস্থায়ী যদি আগে হারিয়ে যায়, নষ্ট হয়ে ভেঙে যায় বা ওঠাতেই হয়, তখন কিন্তু বাচ্চাদের যেই এলোমেলো দাঁত হওয়ার বিষয়টি, এখন অনেকেই দেখবেন রাস্তাঘাটের মধ্যে আঁকাবাঁকা ফাঁকা উঁচা, এগুলোর সম্ভাবনা কিন্তু হয় যদি বাচ্চাদের দুধ দাঁত তার নির্দিষ্ট সময়ের আগেই ফেলে দিতে হয় বা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এলোমেলো দাঁতের বিষয়টি খুব স্পষ্ট হয়ে যায়। তাহলে দুধ দাঁতটাও আসলে মানে সেখানেও মানে আপনার ক্যারিজ হয় আপনারা বলছেন, এবং তারও একটা ভালো চিকিৎসা নেওয়া উচিত আসলে, না হলে এই সমস্যাগুলো হতেই পারে বাচ্চাদের ক্ষেত্রে। কারণ বাচ্চারাও ভুগে থাকেন আমরা জানি, তো সেক্ষেত্রে আসলে বাচ্চাদেরও সতর্ক হওয়া দরকার যে তাহলে খাওয়া দাওয়ার সাথে একটা বড় আমরা সম্পর্ক দেখছি আসলে দাঁতের রোগে। সরাসরি সম্পর্ক, মিষ্টি জাতীয় খাবার এটা তো খেতেই হবে, না খেলে থাকা যাবে না। একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে বলছিলাম, টিপু শেখ। জি। আমার দাঁতটা পোকায় বলে না, পোকা, আচ্ছা জি। এই পোকা খায়া গেছে, আচ্ছা একদম ভিতর থেকে এই দাঁতটা ভেঙে গেছে। জি। এখন কিছু অংশটা দাঁতের মাংসের ভিতরে ভরে আছে। আচ্ছা আমি স্যারের কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে এই দাঁতটা কিভাবে এখন আমি তুলবো, নাকি কি করবো ওটা? এটা কোন দাঁত? মাড়ির সামনের দাঁত নাকি একদম পিছনে? মাড়ির দাঁত, একদম পিছনেরটা, একেবারে আক্কেল দাঁত যেটা বলি আমরা, না, একদম মাঝে। মাঝের দাঁত। এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা দাঁত, মাঝের দাঁতটি। আর আপনি বলছিলেন প্রথমে পোকা লাগার বিষয়টি, এটি আপনি ক্লিয়ার করে দেই। আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যায় দাঁতে পোকা লাগা বলে কিছু নাই। পোকা বলা যেতে পারে সহজ ভাষায়, বাট সেটা কখনোই খালি চোখে দেখা যাবে না। এটা এককোষীয় জীবাণু, বিশেষ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। তো এটি একটি আমাদের প্রচলিত ধারণা আছে পোকার বিষয়টি। আর আপনার দাঁত যেহেতু গর্ত হয়ে ভেঙে গেছে এবং মাড়ি উঠে গেছে বলছেন, সেক্ষেত্রে একদমই দেরি না করে নিকটস্থ কোনো বিডিএস ডিগ্রিতে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিন। উনি এটা এক্সরে করে দেখবে যে যদি ভিতরের রুটটা ভালো থাকে, তাহলে সেটিকে রুট ক্যানেল করে বিশেষ প্রক্রিয়ায় ভিতরে স্ক্রু বসিয়ে কিন্তু দাঁতকে লাগানো যায়, যদি নিচের রুটটা ভালো থাকে। বাট আপনি যদি একদমই দেখেন দাঁতটি ভেঙে গেছে, তাহলে অনেকে দাঁতটি ফেলে দিয়েই ওখানে দাঁত রিপ্লেস করে নিতে হবে। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। তাহলে এই যে ভেঙে যাওয়ার কথাটা উনি বললেন, আসলে তাহলে প্রথমে দেখতে হবে যে আসলে দাঁতের গোড়াটা ঠিকঠাক আছে কিনা, নাকি রুটটা আপনারা দেখেন? রুটটা আমরা যেমন হাঁ করলে যে অংশটি দেখি, এটা কিন্তু খুব অল্প অংশ। আচ্ছা। এর প্রায় 2.5 গুণ অংশ কিন্তু থাকে আমাদের এই মাড়ি এবং চোয়ালের হাড়ের মধ্যে। আচ্ছা। তো ওইটাই আসলে ডিপেন্ড করে দাঁতটিকে রাখা যাবে কি যাবে না রুটের উপরে। রুট যদি ভালো থাকে, তাহলে এখন যে কোনো পর্যায়ের দাঁতকেই কিন্তু রক্ষা করা যায়। আচ্ছা। কিন্তু রুট যদি একদম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসলে দাঁতটা ফেলিয়ে দিতে হয়। তখন ফেলে দিতে হয়। আদারওয়াইজ আপনি রুট থাকলে সেটিকে আপনারা সুন্দর করে রাখা সম্ভব, মানে নতুন করে ওখানে একটা মানে এটা এই ক্ষেত্রে কি করেন আপনারা আসলে? সেক্ষেত্রে যে বললাম যেমনটি যে ওই রুট যদি ভালো থাকে, রুটটাকে আগে রুট ক্যানেল করে নেই, করে নিয়ে রুটের শেপ অনুযায়ী ভিতরে আমরা পোস্ট বলি, বিশেষ একটা ধাতব হতে পারে, নন ধাতব হতে পারে, একটা স্ক্রু জাতীয় জিনিস দিয়ে তাদেরকে স্ট্রাকচার তৈরি করি, করে তার উপরে একটা ক্যাপ বসিয়ে দেই। হ্যাঁ, যাতে খাবারের লোডটি ওই দাঁতের উপরে দিয়ে যায় এবং ওটি আগের দাঁতের মতোই ব্যবহার হতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতি নেব। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরে আসছি। দর্শক বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে মুখের অসুখ, এটা নিয়ে আজকে আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার। আমরা ক্যারিজ নিয়ে কথা বলছিলাম, আপনি চিকিৎসার কথাও বললেন। তো ক্যারিজ যদি কেউ রেখে দেয়, অনেকে হয় না যে কিছু করেই না, আসলে ব্যথা হচ্ছে, পেইন কিলার খেলো, এরকম আমরা দেখি, চিকিৎসকের কাছে গেল না, সেক্ষেত্রে কি হতে পারে আসলে? প্রথমে বলছিলাম যে ক্যারিজ থেকে পালপেডিস মানে ব্যথা, তারপরে যে চিকিৎসা না নাই, তাহলে মানুষ থাকতে অনেক ব্যথা, তখন মানুষ দুইটা কাজ করে। একটা হচ্ছে ওষুধের দোকানে যাই, দোকানদার যা দেয় তাই কিনে খাওয়া শুরু করে। এতে করে বড় ধরনের দুটো সমস্যা হয়। ওরা কি দেয়? ওরা দেয় অ্যান্টিবায়োটিক। তার অন্য কোনো রোগ আছে কিনা, অ্যালার্জি আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, এগুলো না বুঝে শুনে, তার বয়স কত, ওয়েট কত না জেনে তার একটা আন্দাজে অ্যান্টিবায়োটিক, কমন অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যার ফলে সে অ্যান্টিবায়োটিক কীভাবে ডোজটা মেনটেন করে না, কিন্তু দেখা যায় ব্যথা কমে গেলে আর দেখা যায় অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিচ্ছে। এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার একটা বিশাল চান্স। আমরা জানি সারা বিশ্ব কিন্তু এটা নিয়ে খুবই উদ্বিগ্ন যে অ্যান্টিবায়োটিক
অ্যান্টিবায়োটিক কাজ চিন্তিত, করছে হ্যাঁ, না। কাজ করছে এটা একটা বড় কারণ কিন্তু এই যে এই ওষুধের দোকান থেকে যত্র অ্যান্টিবায়োটিক কেনা। আচ্ছা, আর কি দিচ্ছে? ব্যথার ওষুধ। তার আসলে গ্যাস্ট্রিকের অবস্থা কি আছে, কোনো আলসার আছে কিনা, কিডনির অবস্থা কি, এগুলো না বুঝে দেখা যায় না বুঝে তাকে একটা পেইনকিলার দিয়ে দেয়। এটা তো ক্ষতি হচ্ছেই একদিক দিয়ে। আরেকটি হচ্ছে এই যে রোগটা যে পুষে রাখছে, এই রোগটা তো এখানে থাকে না, তারা প্রথমে চলের মধ্যে ছড়ায়। হয় আমরা এপিক্যাল সিস্ট বলি, সেখান থেকে গ্রানুলোমা হতে পারে, এখান থেকে অ্যাবসেস হয়ে খুব বাজে একটি অসুখ আছে আমরা লার্ডউইক্স অ্যাঞ্জাইনা বলি। যদি আল্লাহর রহমতে এটা আমাদের বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে এটা হয় না বেশি, বাট এইটা হয়ে গেলে কিন্তু খুব দ্রুত রোগী মারা যেতে পারে। এইখান থেকে পাঁচটা পুরা ছড়িয়ে একদম আমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে রোগী মারা যেতে পারে। তো সেটাই আমরা বলি যে আসলে দাঁতের এই গর্তকে অবহেলা করে বা পুষে রাখার সুযোগটি নাই আসলে, চিকিৎসা করে যদি নেওয়া উচিত। চিকিৎসা ঠিকঠাক না হয় তাহলে অনেক জটিলতা জটিলতাও কিন্তু হতে পারে আসলে সেটাই। তো এরপরে আপনি বলছিলেন যে মুখের ঘায়ের একটা কথা বলছিলেন, এটা নিয়ে আমরা একটু কথা বলি। অনেকেই ভুগে থাকেন, বলে মুখে একটা ঘা হয়েছে, খুব ব্যথা হচ্ছে, অনেকে এরকম বলেন আসলে। বিশেষ করে দেখবেন যে টিনেজারদের, জি, জি। মেয়েদের হরমোনাল চেঞ্জের সময়, গর্ভ ধারণের এই সময়টাতে কিন্তু অনেক ধরনের মুখে আলসার হয়। আচ্ছা, আচ্ছা। তো এই ধরনের আলসারটা আসলে বেশি কমন যেটি, সেটাকে আমরা অ্যাপথাস আলসার বলি। আচ্ছা, আচ্ছা। যেটা 7 থেকে 10 দিনে ওষুধ খেলেও ভালো হয়, না খেলেও ভালো হয়, এই টাইপের জিনিস আর কি। খুব কষ্টদায়ক, এমনি ভালো হয়ে যায়। দেখলে বোঝা যায় যে ছোট্ট লাল একটি অংশ, সাইডে একটি সাদা টাইপের বর্ডার থাকে, আচ্ছা, খুব ছোট ছোট হয়, মুখে যে কোনো জায়গায় হতে পারে। তো এটা দেখা যায় যে এমনি ঠিক হয়ে যায়। আরেকটি ট্রমাটিক আলসার, যেমন ব্রাশ করছি, ব্রাশের ধাক্কা লেগে, অথবা কোনো হাড় জাতীয় কোনো মাংসের হাড় খাচ্ছি, হাড়ের ধাক্কা লেগে একটা আলসার বা ক্ষত হতে পারে, সেটাও কিন্তু অনেক সময় এমনিতেই ভালো হয়ে যায়। আচ্ছা। তবে মাথায় রাখতে হবে, মুখের মধ্যে যে কোনো ধরনের আলসার, সেটা ব্যথা করুক বা না করুক, সেটার বর্ণ লাল হোক বা যে কোনো ইয়েলো হোক, ধূসর বর্ণ হোক, যে কোনো রং বা ব্যথা যাই হোক না কেন, যে কোনো আলসার যদি 2 সপ্তাহের বেশি, এটা আবারও রিপিট করছি দর্শকদের উদ্দেশ্যে, যদি 15 দিনের বেশি থেকে যায়, তাহলে অবশ্যই সেই ঘা বা ক্ষতর ধরনটা ডাক্তারের কাছে জেনে নিতে হবে। কারণ আমরা জানি বাংলাদেশে ওরাল ক্যান্সারের রোগীর সংখ্যা কিন্তু ভয়াবহ হার বাড়ছে। আমরা সারা শরীরে যত ক্যান্সার হয়, সেদিকে বিবেচনায় স্পষ্ট যে বাংলাদেশের গবেষণা বলছে যে মুখের ক্যান্সারের যেই রেট, ধারাটা, সেটা কিন্তু কখনো 2, কখনো 3 নম্বরে। আচ্ছা, দেখা যায় এটা খুব কমন একটি রোগ, মুখের আলসার বা মুখের এই আলসার থেকে ক্যান্সার। এটা আমাদের দেশে কমন এই জন্যই, কারণ আমরা যে খাওয়া বা যে ক্ষতটা হচ্ছে, এটি আমরা আসলে অতটা বেশি গুরুত্ব দিচ্ছি না। আর গুরুত্ব দিলেও দেখা যায় যে হাতুড়ে চিকিৎসকের কাছে যাচ্ছি, লম্বা টাইম তারা কি ওষুধ দেয় বোঝা যায় না, এটা পুষে রাখছে, আস্তে আস্তে কিন্তু এটাকে ক্যান্সারের দিকে টার্ন নেয়। আচ্ছা, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে মুখের যে কোনো ঘা, 2 সপ্তাহ পার হয়ে গেলে আসলে যে কোনো রোগের ক্ষেত্রে আমরা বলি যে আসলে যখনই সময়টা দীর্ঘায়িত হচ্ছে, তখনই আসলে চিকিৎসকের পরামর্শটা নেওয়া খুব জরুরি। মুখের ঘাড় ক্ষেত্রেও বোধহয় এটা খুব জরুরি, এবং এগুলো ক্যান্সারের দিকে আপনার যেতে পারে। আরেকটা কমন বিষয় আমরা একটু জেনে নিই, যেটা সবারই আসলে কমন, সেটা হচ্ছে মুখের যে দুর্গন্ধ। এটা কমন একটা অনেকেরই কমপ্লেন। তো এটা নিয়ে একটু আমরা শুনি আপনার কাছে। প্রথম জানতে হবে মুখে দুর্গন্ধ কেন হয়। সবার তো হয় না, কিছু মানুষের হয়, ওরা কি এমন অন্যায়গুলো যাদের হয়। তো মুখের দুর্গন্ধের পিছনে কারণ 2টি। আচ্ছা, একটি হচ্ছে লোকাল কারণ, মানে মুখের অভ্যন্তরীণ কোনো কারণ। আমরা যদি সঠিক উপায়ে দাঁত ব্রাশ না করি, যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকার প্রবণতা আছে, তারা ওই জায়গাটিকে ডেন্টাল ফ্লস দিয়ে পরিষ্কার না করি, যাদের আক্কেল দাঁত লম্বা টাইম বাঁকা হয়ে, খুব কমিউনিটি বাঁকা হয়ে থাকে যে কোনো একদিকে, ওখানে খাবার জমে এই জিনিসটি হতে পারে। যাদের মুখের লালা খুব ঘন, তাদের এমনটি হতে পারে। এটা হচ্ছে লোকাল কারণ, মেনলি মানে পরিষ্কার করে রাখলে এটা থাকে না। আর আরেকটি কারণ হচ্ছে সিস্টেমিক কারণ। আচ্ছা, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, যাদের সাইনাসের বিভিন্ন লম্বা টাইম ইনফেকশন হয়ে আছে, এই ধরনের সমস্যা কিন্তু মুখে এক ধরনের গন্ধ তৈরি হতে পারে। আচ্ছা, মানে এটা খুব জরুরি যে একজন ডায়াবেটিক পেশেন্টের এরকম হতে পারে আসলে। কারণটা জেনে আমরা সহজ একটা ভাষায় যেটা বলি, অনেক ডায়াবেটিক রোগীর টার্মটা জানে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এইটা হলেই মুখের মধ্যে একটা গন্ধ আসবে, কিটোন বডির একটা গন্ধ আসবে, একটা বাজে গন্ধ আসবে। ডায়াবেটিস থেকে হতে পারে বা সিস্টেমিক ডিজিজ থেকে হতে পারে। তাহলে এই ক্ষেত্রে করণীয়টা কি আসলে? সেক্ষেত্রে চিকিৎসকের কাছে গেলে আমরা দর্শকের ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে আরিফ। জি, আমার প্রশ্ন, আমার দাঁত ভেঙে যাচ্ছে। জি, এটা কেন? আমার ডায়াবেটিস নেই। আচ্ছা, আপনার কোন দাঁত ভেঙে যাচ্ছে? সব দাঁত? হ্যাঁ, 2টা দাঁত ভেঙছে। আচ্ছা, এটা কেন ভাঙতেছে? তো দাঁত জি বুঝতে পেরেছি। দাঁত ভেঙে যাওয়ার কারণ আসলে মানে বললেই যে একটু যেটা আলাপ করছিলাম, ডেন্টাল ক্যারিজ বা ওই যে ঠিকমতো দাঁত ব্রাশ না করলে
ওই খাদ্যকণা জমে ব্যাকটেরিয়া মিলেমিশে দাঁতকে ক্ষয় করে ফেলে, এটি প্রধান কারণ। আবার অনেকেই আছে যে জন্মগতভাবে দাঁতটি দুর্বল, যদি এই রোগীর সংখ্যা খুব কম, যে গর্ভকালীন সময়ে মা হয়তো ভালো খাবার দাবার খেত না, বিশেষ করে ক্যালসিয়াম যুক্ত খাবার খেত না। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু এখন অনেক গর্ভকালীন সময় কিন্তু আলাদা ক্যালসিয়াম ট্যাবলেট দিয়ে দিচ্ছে, কারণ হয়তো প্রকৃত সোর্স থেকে ক্যালসিয়াম পাচ্ছে না। আচ্ছা। এই ক্যালসিয়াম খুব বেশি জরুরি বাচ্চার পেটে থাকা অবস্থায় বাচ্চার হাড় এবং দাঁত গঠনের ক্ষেত্রে, কারণ বাচ্চা হওয়ার পর কিন্তু দাঁত দেখা যায় না মুখে, কিন্তু এই গঠন প্রক্রিয়া শুরু হয় গর্ভ অবস্থার 6 সপ্তাহ থেকে। ওই সময় যদি মা প্রপার ক্যালসিয়াম না পায়, অথবা মা হয়তো ক্রনিক কোনো রোগে ভুগছে, ঠিক করে মা খাবার হজম করতে পারছে না, মা দীর্ঘমেয়াদী অ্যানিমিয়ায় ভুগছে, বা অন্য কোনো কারণে মা দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খাচ্ছে, তাহলে তার ইফেক্ট কিন্তু বাচ্চার দাঁতের উপর বা হাড়ের উপরে পড়তে পারে। সেই দাঁতগুলো কিন্তু পরবর্তীতে অল্পতে কামড় লাগলে ভেঙে যেতে পারে, ক্ষয় হতে পারে। উনি যেটা বলছে যে 2টা দাঁত, সেক্ষেত্রে আমরা ধরেই নিচ্ছি ডেন্টাল ক্যারিজ, যেটি দাঁতের সঠিক যত্নের অভাবেই হচ্ছে। আচ্ছা, তাহলে তার ক্যারিজই আছে নিশ্চয়ই। এই অসংখ্য ধন্যবাদ দর্শক। একজন চিকিৎসকের পরামর্শ নিন, আপনি দন্ত বিশেষজ্ঞ, নিশ্চয়ই আপনি সফলতা পাবেন। একজন দর্শক আছেন, আরেকজন দর্শক আছেন। জি জি দর্শক, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমার বড় ভাই, জি বয়স 50 বছর, তার নিচের পাটির 4টা দাঁত নড়ে। জি। ওনার কি এটা আসলে কি জন্য এটা নড়ে? বয়স তো তার তেমন হয় নাই। ওনার কি ডায়াবেটিস আছে? না না, ডায়াবেটিস নাই, ওনার কোনো রোগ নাই। আচ্ছা, তো দাঁত নড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে দাঁতের গোড়ায় খাবার বা ডেন্টাল প্লাক জমা। আচ্ছা। যাদের দাঁতের ফাঁকে খাবার ঢুকে থাকে, এখান থেকে দাঁত নড়তে পারে। দাঁত আসলে কিভাবে লেগে থাকে, শক্ত কেন থাকে, সেটা হচ্ছে আমাদের এই চোয়ালের হাড় এবং মাড়ি, এই দুইটির মারফত দাঁত শক্ত জায়গায় লেগে থাকে। যদি কোনো কারণে মাড়ির রোগ হয়, দীর্ঘমেয়াদী মাড়ির রোগ রয়ে যায়, সেখান থেকে চোয়ালের হাড় ক্ষয় হয়। এই ক্ষয় হতে হতেই আসলে দাঁতটি নড়ে যায়, একসময় পড়েও যায়। আচ্ছা। যেহেতু দাঁতটি নড়ে গেছে বলছেন, আপনি ইমিডিয়েট কোনো ভালো চিকিৎসকের কাছে যান, উনি দাঁতের নড়ে যাওয়া পর্যবেক্ষণ করবেন। আমরা বিভিন্ন দিক দিয়ে ভাগ করি, এই দাঁতের নড়ার উপরে ডিপেন্ড করে উনি চিকিৎসা দেবেন। সেক্ষেত্রে দেখা যায় ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে ডিপ ক্লিনিং বলি আমরা, রুট কিউরেটিস বলি, দাঁতের রুটটাকে পরিষ্কার করি, যেটা ইনফেক্টেড হয়ে গেছে খাবার ঢুকে, দেখা যায় অনেক ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। আবার খুব বেশি অ্যাডভান্স পর্যায়ে গেলে আমরা আর্টিফিশিয়াল বোন দিই, পাওয়া যায় যেটা ক্ষয় হয়ে গেছে, ওটি ওখানে লাগিয়ে দাঁতটাকে শক্ত করার চেষ্টা করি। আর একান্তই না হলে দাঁতটা ফেলেই দিতে হয়, বেশি নড়ে গেলে ফেলে দিয়ে দাঁত লাগাই নিতে হয় এখানে। তাহলে আসলে মাড়ি এবং আপনি চোয়াল, মানে যে কোনো জায়গায় সমস্যাটা হতে পারে আসলে, এটা এছাড়া অন্য কোনো কারণ নেই আসলে। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। তো তাহলে মুখের দুর্গন্ধ থেকে আসলে মানে বাঁচার উপায়টা কি, আসলে যাদের আছে কি করতে পারে? এটা আসলে প্রথমে কারণটা নিশ্চিত হতে হবে, যেটা কি আমার লোকাল কারণ নাকি আমার বডি অন্য সিস্টেমিক রোগের কারণ। যদি লোকাল কারণ হয় তাহলে ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার ভালো করে প্রথমে একটু স্কেলিং করে দেয়, সাধারণত দাঁতের গোড়ায় যে খাবার জমা থেকে গন্ধটি হয় ওটি পরিষ্কার করে দিয়ে ডাক্তার অ্যাডভাইস করে দেয় কিভাবে আপনার দাঁত ব্রাশটি করতে হবে। আচ্ছা। সবার ক্ষেত্রে এই দাঁত ব্রাশের পদ্ধতি এক নাও হতে পারে। আচ্ছা। যাদের এলোমেলো দাঁত, ফাঁকা দাঁত, তাদের কিন্তু এই খাবার জমা বা মুখে গন্ধটা তাড়াতাড়ি হয়। তাদের ক্ষেত্রে বিশেষ নিয়ম দেখিয়ে দেবে, সেটি ফলো করলে পরে দেখা যায় মুখের গন্ধটি অনেক অংশেই কমে যায়। আবার যাদের আক্কেল দাঁত বাঁকা হয়ে আছে বা অন্যদিকে ভেঙে আছে, সেখানে খাবার ঢুকে থাকে, সেক্ষেত্রে আক্কেল দাঁত কিন্তু সারা বিশ্বে এখন ফেলে দিতে বলে। যেগুলি বাঁকা টাকা হয়ে থাকে, যেগুলো আর রাখার কোনো অবস্থা থাকে না, ওটা ফেলে দিলে অন্য দাঁত যেমন ফেললে একটি ক্ষতি হয়, মুখ ভেঙে যায়, কথা বলতে অসুবিধা হয়, অন্য দাঁত ডিসপ্লেস হয়ে যায়, বাট আক্কেল দাঁতের বিষয়টি তেমনটি না। এটি নষ্ট হয়ে গেলে আমরা এটা ফেলে দিতে ভুগে থাকেন আসলে। হ্যাঁ, এটা খুব কমন একটি বিষয় আজকালকার জামানায়, সময় দেখি যে ইয়াং জেনারেশনের মধ্যে এটি খুব বেশি হচ্ছে। দাঁতটি যে কোনো সামনের দিকে বাঁকা হয়ে আছে, অন্যদিকে বাঁকা হয়ে আছে, যেহেতু এটি অনেক পরে ওঠে, এই কারণে এটি হয়ে থাকে। তো সেটা ফেলে দিলেই দেখা যায় মুখের এই দুর্গন্ধটি চলে যায়। কিন্তু আর যদি দেখা যায় যে না, মুখের হাইজিন ভালো আছে, তার কোনো প্লাক নেই, ক্যালকুলাস নেই, পাথর নাই, সেক্ষেত্রে হয়তো আমরা কিছু সিস্টেমিক টেস্ট দিই, কমন যে টেস্টগুলো দিয়ে দিই। সেখানে কোনো সমস্যা ধরা পড়লে আমরা সেই সংশ্লিষ্ট ডাক্তারের কাছে পাঠিয়ে রেফার করে দিই। তার চিকিৎসা নিলে দেখা যায় তার মুখের গন্ধটি এমনি ঠিক হয়ে যাবে। তাহলে ঠিক হয়ে যাবে। একটু বলি যে ব্রাশ করার ক্ষেত্রে একটু যদি আমরা বলি যে একই ব্রাশ কতদিন আসলে ব্যবহার করতে পারি আমরা? এটা নির্ভর, দীর্ঘদিন ব্যবহার করেন, এটা নির্ভর করে ব্রাশের কোয়ালিটির উপর। সহজভাবে বলতে গেলে ব্রাশের যেই ব্রিসেলগুলি বলি আমরা, শলাকা যেটাতে ব্রাশ করি, ওটা যদি সোজা থাকে তাহলে এটা ব্রাশ করা যায়। আচ্ছা। আর ওটা বাঁকা হয়ে গেলে ওটাকে নতুন রিপ্লেস করে নিতে হবে। তো এভারেজ ভালো কোম্পানির ব্রাশ 3 থেকে 4 মাস ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, মানে এই সময় তারপরে এটা আসলে চেঞ্জ করে নেওয়াই উচিত, করে নেওয়াটাই ভালো। জি, ধন্যবাদ। আমরা একটু
রক্ত পড়া নিয়ে একটু কথা বলতে চাই। এই কমপ্লেনটাও আসলে অনেকে করে থাকেন যে মুখ দিয়ে মানে দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে বা মুখ দিয়ে রক্ত আসছে, এটার কারণগুলো একটু আমরা যদি শুনি। হ্যাঁ, দেখেন আমাদের খুব কাছেরই আমাদের ফ্যামিলির কিন্তু অনেকে এই রোগে ভুগছে, কিন্তু তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। বাট সারা বিশ্বে আমরা যে এত এখন তো ইন্টারনেট মানুষের হাতের মুঠোয় চলে আসছে, এটা এখান থেকে যে কেউ ইচ্ছা করে দেখতে পারে যে মুখের রক্ত পড়া বা মাড়ি রোগ একটি ভয়াবহ রোগ। আচ্ছা, কোনো ব্যথা কিন্তু তেমন করে না, কিন্তু এটি একটি ভয়াবহ, আমরা সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলি। আচ্ছা, এই রোগ যদি আমরা চিকিৎসা না করে পুষে রাখি, তাহলে এটি যেমন ওই যে একটু আগে ভদ্রলোক যে প্রশ্নগুলো দাঁত নড়ে গেছে, এটি যেমন আস্তে আস্তে দাঁতটাকে নড়িয়ে ফেলতে পারে, সেটা লোকাল কারণ। কিন্তু এই নড়ার চেয়েও যে ভয়ঙ্কর যে বিষয়গুলি, সেটি হচ্ছে এই মাড়িতে যে ইনফেকশন হয়ে আছে, এটা সহজেই আমাদের রক্ত যে প্রবাহতে মিশে যেতে পারে। আচ্ছা, মিশে যে স্পষ্ট প্রমাণ হচ্ছে এটা যে আমাদের হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, ফুসফুস বিভিন্ন জায়গাতে কিন্তু এই সংক্রমণ ছড়িয়ে যেয়ে নানাবিধ রোগ তৈরি করছে। কয়েকটি রোগকে না বললেই নয়, যেমন ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, মানে আমাদের হার্টের ভিতরে যে লেয়ার এক ধরনের সংক্রমণ বা প্রদাহ, এটা তৈরির পিছনে এই দীর্ঘমেয়াদী মাড়ি রোগকে অনেকেই স্পষ্টভাবে দায়ী করছে। স্ট্রোক খুব কমন রোগ, আমরা জানি যে স্ট্রোকের অনেক কারণ রয়েছে, মেজর কারণ। এর পাশাপাশি কিন্তু মাড়ি রোগও একটি বড় কারণ। এই মাড়ির যে জীবাণুগুলি রয়েছে, এগুলি আমাদের রক্তবাহী যে ফ্লোটিকে এটিকে বাধাগ্রস্ত করে, ফলে দেখা যায় মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছে না, ফলে স্ট্রোকের একটি বড় কারণ হয়ে দাঁড়ায় এই দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে। আপনি গর্ভকালীন সময়ের বিষয়টি তো আরো বেশি ডেঞ্জারাস। গর্ভকালীন সময় যদি মাড়ির রোগ রয়ে যায়, তাহলে এই গর্ভের শিশুটি, অপরিণত শিশু জন্মের প্রায় 17 থেকে 20% দায়ী হচ্ছে এই গর্ভকালীন সময় মাড়ির রোগ। এটি একটি অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক বড়। হ্যাঁ, অপরিণত শিশু বিকলাঙ্গ হচ্ছে মাড়ির রোগ থেকে। এই ধরনের নানা বিষয় কিন্তু এই দীর্ঘমেয়াদী মাড়ির রোগ থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি এখন। সুতরাং মাড়ি রোগকে পুষে রাখার কোনো সুযোগ নেই, কারণ এই চিকিৎসা কিন্তু খুব সিম্পল। কেন এটা পুষে রাখছে, মানে কেন পুষে রাখবে? এটা এত বড় একটা ক্ষতিকর রোগ মুখের মধ্যে, আমরা জানছিও না যে মাড়ি রোগ থেকে হার্টের রোগ হচ্ছে, ফুসফুসের রোগ হচ্ছে। এটা তো আসলে অনেকের চিন্তা করে না, দাঁত তো মুখের মধ্যে আছে, আর কোথায় হার্ট, কোথায় কিডনি, কেন সমস্যা, কোথায় ব্রেন। কিন্তু এই যে বললাম যে রক্তবাহিকায় মিশে যে শরীরের প্রত্যেকটি অঙ্গেই কিন্তু এই সংক্রমণটি ছড়িয়ে যেতে পারে। তো যার ফলে দেখা যায় যে চিকিৎসা খুব সিম্পল চিকিৎসা, সবার আওতার মধ্যেই এটি। এটা স্কেলিং বলি আমরা। বিশেষ যন্ত্রের সাহায্যে এই মাড়ির যেখানে যেখানে রক্ত পড়ছে, প্লাক জমে, মেনলি এটা হয়, সেই জায়গায় ক্লিন করে দিলেই কিন্তু মাড়ি আবার আগের অবস্থায় ফিরে আসে। মেনলি এটাই কারণ মাড়ির রক্ত পড়া, লোকাল কারণ, যে প্লাক জমছে, এখান থেকে মাড়িতে ইনফ্লাম হয়ে এই পাথর থেকে মাড়ির রক্ত পড়ছে। এছাড়া মাড়ির রোগ কিন্তু আরেকটা কারণও হতে পারে, যেটি একটা ডেন্টিস্ট কিন্তু প্রায়শই ডায়াগনোসিস করছে, যে আমাদের সিস্টেমিক রোগ, যেমন যাদের লম্বা টাইম লিভারের রোগ রয়েছে। আমরা জানি লিভার এই রক্ত জমাট বাঁধার উপাদানকে তৈরি করে। ওই লিভার যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যা হয়ে থাকে, রোগী বুঝতে পারছে না, বা রোগীর বিভিন্ন জায়গায় রক্ত পড়ে, এখান থেকে কিন্তু লিভারের রোগটি ডায়াগনোসিস হয় না। সাধারণত লিভার রোগ হয়তো বোঝা যায় না, লক্ষণগুলো ওইভাবে আসে না। যাদের হয়তো সিভিয়ার অ্যানিমিয়া রয়েছে, তাদেরও কিন্তু মাড়িতে দেখা যায় এই রক্তটি পড়তে পারে। ইভেন ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া রোগও কিন্তু অনেক ক্ষেত্রেই এই মাড়ি দিয়ে রক্ত পড়া থেকে ডায়াগনোসিস হচ্ছে। যে বুঝতে পারছে না তাদের রক্তে ব্লাড ক্যান্সারের মতো ভয়াবহ রোগ পুষে রাখছে, সে জানতো না, বাট এই মাড়ি দিয়ে রক্ত পড়া থেকেই কিন্তু এটা ডায়াগনোসিস হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, তার রক্তের কোনো রোগ রয়েছে। তারপর ছোটো বাচ্চাদের এই যে একটা আমরা প্রায় একটা জিনিস চিন্তা করি যে এই আপনার যে প্লেটলেটের বিষয়টি, এই প্লেটলেট বিষয় অনেক কিছু তারতম্য থাকে জন্মগতভাবেই। হিমোফিলিয়া, যেটাকে সহজ ভাষায় অনেকে এই রোগটার নাম জানে, এই রোগটাও কিন্তু অনেক ক্ষেত্রে এই মাড়ি দিয়ে রক্ত পড়া থেকে ডায়াগনোসিস হয়। এগুলিকে আমাদের মাথায় রাখতেই হবে যে মাড়ি রোগ যে শুধু এই লোকাল কারণেই হচ্ছে তা নয়, সিস্টেমিক কারণেও কিন্তু মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। মানে এবং রক্ত পড়লে আসলে এটাকে মানে সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এখান থেকে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে এই রক্ত সিম্পল একটা রক্ত পড়ার একটা রোগ নিয়ে। আচ্ছা, তাহলে আসলে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে মানে যদি কখনো দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে, তাহলে আসলে বসে না থেকে আসলে চিকিৎসকের একটু শরণাপন্ন হওয়া উচিত, আসলে অন্তত দেখিয়ে নেওয়া যে কি কারণে এটা হচ্ছে। আবার আমরা ডেঙ্গুর সিজন আমরা দেখেছি, সেখানেও বোধহয় আমরা আপনি এরকম অনুচক্রিকার বিষয়টি, প্লেটলেটের বিষয়টি চলে আসে, এটা কমে গেলেই রক্ত পড়বে, তখন এই সময় তো প্রচুর পাওয়া যায়। ডেঙ্গুর সিজনে তো প্রচুর মাড়ি দিয়ে, এটা ওয়ান অফ দ্য মানে মেন সিমটমই হচ্ছে মাড়ি দিয়ে রক্ত পড়া, জানেন। জি, আমরা আরেকটা বিরতিতে যাব। দর্শক কেমন আছেন অনুষ্ঠান আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পরে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আরও একটা বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে আমরা মুখের রোগ নিয়ে আজকে কথা বলছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ। আমরা অনেকগুলো রোগের কথাই শুনলাম। আসলে একটু বলতে চাই যে কারো কারো মুখে আমরা, আপনি বলছিলেন একবার অবশ্য যে
আঁকা বাঁকা দাঁত আমরা দেখি অনেকেরই আসলে, তো এটার কারণটা কি আসলে বা কি করণীয় একটা কারণ আমরা একটু আগে বলেছি যে এই দুধ দাঁতের যদি সঠিক যত্ন না হয়, বাচ্চাদের? সেটা যদি পড়ে যাওয়ার টাইমের পরেও থেকে থাকে অথবা আগেই নষ্ট হয়ে যায়, তাহলে আঁকা বাঁকা দাঁত হতে পারে। এছাড়া যাদের চোয়ালের গঠনটি বড় হয়ে যায়, দাঁতের সাইজ ছোট থাকে, তাহলে ফাঁকা থাকবে। উল্টাটা হতে পারে, দাঁত বড় চোয়াল ছোট, তখন দাঁতের এলোমেলো একটা পর একটা উঠে চলে যেতে পারে। আরেকটা হচ্ছে যে অনেক বাচ্চারই আঙ্গুল চষার অভ্যাসটি খুব মানে সাধারণ বিষয়, যদি দীর্ঘমেয়াদী রয়ে যায়, 7-8 বছর ধরে সে আঙ্গুল চুষছে, তাহলে মুখ দাঁতগুলি ফাঁকা হয়ে দাঁত লম্বা হয়ে যাবে, খুব কমন এটি। এই বিষয়গুলো আসলে এলোমেলো দাঁতের মেন কারণ। যাদের এটা হয়ে যায় তাহলে আসলে একটা তো আছে যাদের দেখতে খারাপ লাগছে, এটা তো তার সে মেনে নিতে পারে যে কিছু করার নেই, মনে হয় যেটা এলোমেলো হয়েই গেছে। বাট এই অবস্থায় রয়ে গেলে কিন্তু এইখান থেকে মাড়ির রোগ, ডেন্টাল ক্যারিজ, এগুলো খুব কমন। কারণ যখন একটি বাড়িতে উঠে আছে বা ফাঁকা হয়ে আছে, সেখানে কিন্তু সহজে ব্রাশ পৌঁছায় না, ব্রাশ করা যায় না, ফলে ওখানে কিন্তু খুব কমনলি এই মাড়ির রোগ আর ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গর্ত হয়। ফলে এটাকে আমরা বলি যে এলোমেলো দাঁতকে সঠিক সময়ে চিকিৎসা নিয়ে এটিকে ভালো করে নেওয়ার। একসময় আমাদের হাতে কোনো কিছু করার ছিল না, আমরা ভালো ডিভাইস পাই নাই, বা কিভাবে চিকিৎসা করতে হবে তার পদ্ধতি আমরা জানা ছিল না। বাট বর্তমান সময়ে আমাদের দেশেই এত আধুনিক চিকিৎসা, দেখা যায় যে জেলা পর্যায়েও যদি কোনো মানুষ চাই তার দাঁতকে সুন্দর করতে, এটা কিন্তু চিকিৎসকের পরামর্শ মতো এটা করিয়ে নেওয়া সম্ভব। আর আমাদের দেশে এই সেক্টরটি এখন অনেক আধুনিক। সেটা হতে পারে ব্রেসেস, খুব কমন, আমরা অনেকেই জানি, দাঁতের মধ্যে বিভিন্ন স্ক্রু টাইপের জিনিস পরিয়ে রেখে দীর্ঘমেয়াদী 1 থেকে 1.5 বছরের মধ্যেই দাঁতটিকেও সুন্দর করে ফেলা সম্ভব এই পদ্ধতিতে। আর এখন নতুন যেটা উদ্ভাবিত হয়েছে, আমরা অ্যালাইনার বলি, ক্লিয়ার অ্যালাইনার, যেটা পেশেন্টকে মুখে পরে রাখতে ইচ্ছে করছে খুলতেও পারে। এই অবস্থা কিন্তু পরে রাখলে একটা সার্টেন লিমিটের প্রপার্টি চেঞ্জ করতে হয়, ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা শেষ করিয়ে নিলে যে কোনো ধরনের এলোমেলো দাঁতে কিন্তু এখন সে যদি চাই ঠিক করতে, এবং যে কোনো বয়সে, যেমন ধারণা ছিল যে হ্যাঁ ছোটবেলায় ঠিক করা যায়, এখন বড় হয়ে গেছে এখন করা যাবে না, বিষয়টি এমন নয়। যে কোনো বয়সে যদি সে চাই তার দাঁতকে সুন্দর করতে, চিকিৎসকের পরামর্শ চিকিৎসা নিয়ে ঠিক করা সম্ভব। আর আপনি যেটা বললেন যে আসলে এভাবে যদি এলোমেলো থাকে আসলে, তাহলে দাঁতের বিভিন্ন রোগ হওয়ার সুযোগটা কিন্তু বেড়ে যায়। আমাদের দেখুন অ্যাক্সিডেন্ট হলেও, মানে পড়ে গেল বা খেলার সমস্যা, উচ্চ দাঁত খুব সহজে কিন্তু দাঁত ভেঙে যায়। আমরা প্রায় রোগী পাই যে সামনের দাঁতটি ভেঙে গেছে, অনেক কিছু পড়ে হাতে করে নিয়ে চলে আসছে। বেশি হয় কিন্তু যাদের দাঁত উঁচু, আঘাতটি আগে ওইখানে লাগে, দেখে দাঁতটি ভেঙে যায়, পড়ে যাচ্ছে, খেলতে যে বল লাগছে বা কোনো কিছু হচ্ছে, খুব সহজে দাঁতটি ভেঙে যেতে পারে। তো এই এলোমেলো দাঁতকে ঠিক করে নিলে এখান থেকে আসলে অনেকটাই নিজেদেরকে পরিত্রাণ করা যায় আর কি। আরেকটা জিনিস একটু আমরা জানি, ধরেন দাঁত ভেঙে গেল, আমাদের কয়েকজন দর্শকও বলছিলেন ভেঙে গেল, বা অনেক সময় হয় যে দাঁতের কোনো একটা অংশ খুব শার্প হয়ে গেল, তো এইটা আসলে ক্ষতিকর কিনা? হ্যাঁ, এটা ক্ষতিকর ওই সেন্সেই, ওই শার্পনেস যদি আমাদের জিবার মধ্যে অথবা চোয়ালে যে নরম অংশ এখানে লাগতেই থাকে, তো প্রথমে একটি ক্ষত তৈরি হয়, এবং সেই সমস্ত আস্তে আস্তে দেখা যায়, একটু আগে যেটা বলছিলাম মুখের ক্যান্সার, এই ক্যান্সারের একটি বড় কারণ হচ্ছে শার্প দাঁত। আমরা কিছুদিন আগে, আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমার একটা পেশেন্ট অ্যাডভোকেট, একদম অল্প বয়সী একটা মেয়ে, সে তো আর ধূমপান করে না বা তামাক ব্যবহার করে না, বাট তার মুখে কিন্তু ক্যান্সার আমরা ডায়াগনোসিস করেছি। এটা হয়েছিল ওই ভাঙা দাঁত থেকেই, তার একটা আক্কেল দাঁত ভেঙেছিল, খেয়াল করে নাই, ওই শার্পনেস থেকে আসলে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওইটাকে আসলে ক্যান্সারের রূপ নিয়েছে। তো এখন যেহেতু সে প্রাথমিক পর্যায়ে এসেছিল, সেটা আমাদের বাংলাদেশেই কিন্তু ক্যান্সারের চিকিৎসা খুব আধুনিক। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে কিন্তু প্রায় 100% সাকসেস রেট, বাট দেরি হয়ে গেলে বা ছড়িয়ে গেলেই চিকিৎসা পদ্ধতি জটিল হয়ে যায়, সময় সাপেক্ষ হয়ে যায়, ভিন্ন জিনিস। একটু এখানে বলে নিই যে মুখের ক্যান্সারের কথা বলছিলেন, এখানে লক্ষণগুলো কেমন হতে পারে আসলে? এই যে প্রথমে বলছি 2 সপ্তাহের বেশি কোনো ক্ষতকে রাখা যাবে না, ব্যথা করুক না করুক। সেক্ষেত্রে আমরা মাসে একবার কিন্তু নিজেই মুখটা একটু পরীক্ষা করে নিই যে কোথাও কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা, যেমন মুখের মধ্যে আমাদের যেমন একটু রেডিশ থাকে, ওটি ব্ল্যাকিশ হয়ে গেছে কিনা, হোয়াইটিশ হয়ে গেছে কিনা, কোথাও ব্যথা করছে কিনা, সেটা জিহ্বার মধ্যে হতে পারে, চোয়ালের মধ্যে, ঠোঁটে হতে পারে। এই নরম অংশে যদি কোনো আমরা অস্বাভাবিকতা দেখি এবং যদি রয়ে যায় 2 সপ্তাহের বেশি, তাহলে চিকিৎসকের পরামর্শ মতো তার ধরন নিশ্চিত হয়ে নিতে হবে, যেটা কি ধরনের, কেন এটা হলো। মানে এটা খুব জরুরি আসলে। এটা আর একটু আসি যে দাঁতের পরিচ্ছন্নতায় অনেকে অনেক কিছু ব্যবহার করেন, মানে আসলে পেস্ট ব্যবহার করা উচিত হয়তো, আপনারা বলবেন, অনেকে অনেক কিছু ব্যবহার করেন, সেই ব্যাপারটা একটু যদি বলেন আমাদের। দাঁতকে আসলে সাদা করতে তো সবাই চায় যে আমার দাঁত সাদা ঝকঝক হোক। এরপর দেখা যায় যে অনেকে কিন্তু এটা সাদা করার জন্য ছাই, কয়লা এগুলি ব্যবহার করে। এমনকি দেখবেন যে বিভিন্ন বাসে বা ভ্যানে করে অনেকে বিক্রি করছে বিভিন্ন কেমিক্যাল, দাঁত সাদা করে ফেলে। এগুলো কিন্তু সবগুলি দাঁতের জন্য ক্ষতিকর, কারণ আমাদের এই এনামেল বা দাঁতের যে উপরের লেয়ারটি, এটি কিন্তু অতটা শক্ত নয় যে এই ধরনের লোড তারা কন্টিনিউস নিতে পারবে। যার ফলে আমরা সবসময় অ্যাডভাইস করি যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সেটাই কেন কোনো
আমরা করবো না। সেটি হচ্ছে খুব সিম্পল, বাজারজাত অনেক রকম টুথপেস্ট পাওয়া যায় রেগুলার ইউজের জন্য, ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট। কারণ ফ্লোরাইড হচ্ছে দাঁতের যে ক্যাভিটি বা যে ক্যারিজ এটাকে প্রিভেন্ট করে। আচ্ছা। তো এই ফ্লোরাইড কন্টেনিং যে কোনো টুথপেস্টই আমরা ব্যবহার করতে পারি লম্বা টাইম ধরে। সেক্ষেত্রে ভালো ব্রাশ লাগবে, ব্রাশটি অবশ্যই নরম ব্রাশ হতে হবে। আর ব্রাশ কেনার বিষয়টি একটু আমাদের মাথায় রাখতে হবে যে ব্রাশের যে ব্রিসেলগুলি ছোট থাকে সবগুলোতে পৌঁছাই। ব্রাশের মাথা যেটা থাকে ওটা রাউন্ড থাকে, আচ্ছা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শার্প থাকে, ওটা কিন্তু ব্রাশ করে মজা পাওয়া যায় না। রাউন্ড থাকে, আর যেখানে ব্রাশ ধরতে হয় ওটা পিচ্ছিল না হয়, আচ্ছা। ওখানে কিন্তু দাগ দাগ থাকবে, অনেক ব্রাশে এখন থাকে এটা। এই কটার বিষয়কে নিশ্চিত করে নিয়ে যদি একটু ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট দাঁতকে ব্রাশ করে তাহলে দেখবেন মুখের অংশ অনেক অংশে ভালো থাকে। আর যাদের দাঁতের খাবার ঢোকার প্রবণতা রয়েছে তারা ব্রাশের পাশাপাশি অবশ্যই তাদেরকে বাজারজাত ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ বাজারে পাওয়া যায় এখন। ইন্টারডেন্টাল ব্রাশ, ইন্টারডেন্টাল দাঁত ফাঁক পরিষ্কার করার জন্য ব্রাশ, বিশেষ ব্রাশ, আচ্ছা। ওগুলিকে কিনে ওর ব্যবহার জেনে পরিষ্কার করে রাখতে পারে তাহলে মুখের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের দেহ স্বাস্থ্য ভালো থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জোহা রাজ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার আলোচনা থেকে দর্শকরা উপকৃত হবে এবং মুখের যত্ন বা দাঁতের যত্ন আমরা কীভাবে নেব সে বিষয়ে কিন্তু তিনি বিশদভাবে বলার চেষ্টা করেছেন। দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন, এবং যদি আমরা এই নিয়মকানুনগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের মুখের যে স্বাস্থ্য সেটি ভালো থাকবে। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে।